আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। মেয়েদের বা নারীদের আজকে যে অবস্থান, শিক্ষা দীক্ষা, চাকরি, ব্যবসা, রাজনীতি, পারিবারিক সব দিক থেকে আজকে থেকে 100 বা 200 বছর আগে কি সেরকম ছিল? কি মনে হয়? তোমরা তো বইতে পড়েছো, শুনেছো। না, অবশ্যই আজকের মতো ছিল না। 100-200 বছর আগে এভাবে এত মেয়ে স্কুলে পড়তো? শিক্ষার আলো থেকে পুরোপুরি বঞ্চিত ছিল। গৃহবন্দী গৃহবন্দী জীবন ছিল নারীতে। অনেকের জীবন ছিল গৃহপালিত জন্তুর মতো। আগে কি সুন্দর দিন কাটাইতাম, এটা কি মেয়েরা বলতে পারে? আগে বলতে এখানে কি বোঝাচ্ছে জানি না। কত আগে? 100 বছর আগে না 1000 বছর আগে? আপাতত আমরা ধরে নিই 100-200 বছর আগে। তাহলে আমাদের পাঠের সাথে সংশ্লিষ্ট হবে। 100-200 বছর আগের নারীদের অবস্থান আর এখনকার অবস্থান এক না। এখন অনেক ভালো আছে। তবে হ্যাঁ, এখনো অনেক লাঞ্ছনা বঞ্চনার শিকার হচ্ছে, এখনো অনেক ক্ষেত্রে পিছিয়ে আছে। তাই বলে তো আমরা পিছনে যাব না, আমরা তো সামনে যাব, তাই না? নারীদের অগ্রগতির জন্য অনেক মানুষ সংগ্রাম করেছেন। তাদের মধ্যে পুরুষও আছেন, নারীও আছেন। এবার একটা প্রশ্ন করি, কোন নারীকে বাংলাদেশের নারী আন্দোলনের অগ্রদূত বলা হয়? হ্যাঁ, এটা সবাই পারবে, বেগম রোকেয়া। তাহলে আজকে আমরা পড়ব রোকেয়া সাখাওয়াত হোসেন। এটি লিখেছেন সেলিনা হোসেন। প্রথমে আসো আমরা সেলিনা হোসেন সম্পর্কে একটু জেনে নিই। সেলিনা হোসেন বাংলাদেশের বিশিষ্ট ঔপন্যাসিক ও গল্পকার। ওনার জন্ম 1947 সালে, রাজশাহীতে জন্ম। ওনার পৈতৃক নিবাস হচ্ছে লক্ষ্মীপুর জেলায়। ওনার কিছু বইয়ের নাম বলি: মুক্তিযুদ্ধের গল্প, হাঙ্গর নদীর গ্রেনেড, জলোচ্ছ্বাস, পোকামাকড়ের ঘর বসতি, মগ্ন চৈতন্য শীষ, আরো অনেক বই আছে। উনি এখনো লিখে যাচ্ছেন, উনি বেঁচে আছেন, এখনো লিখে যাচ্ছেন। হাঙ্গর নদীর গ্রেনেড, পোকামাকড়ের ঘর বসতি, এই দুটো তো বাংলা সিনেমাও হয়েছে। আরো অন্যগুলো নিয়েও হয়তো হয়েছে, আমি এই দুটো দেখেছি বলে বলছি। এবার আসো আমরা একটু বইটা পড়ি। রোকেয়া 1880 সালে রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন। তোমাদের বইতে জন্ম তারিখটা লিখে নেই, সালটা লিখেছেন। আমি তারিখটা বলি, তারিখটা এই কারণেই বলি কারণ ওনার মৃত্যুর যে তারিখটা এবং জন্মের তারিখটা একই। কত তারিখ? 9 ডিসেম্বর। উনি জন্মগ্রহণ করেছেন 1880 সালে 9 ডিসেম্বর। মৃত্যুবরণ করেছেন 1932 সালে 9 ডিসেম্বর। সেজন্য 9 ডিসেম্বর বাংলাদেশে রোকেয়া দিবস পালিত হয়। তার পিতা জহির মোহাম্মদ আবু আলী সাবের প্রভূত ভূসম্পত্তির অধিকারী ছিলেন। প্রভূত মানে প্রচুর, ভূসম্পত্তি মানে জমি জমা, অনেক জমি জমার অধিকারী ছিলেন। পায়রাবন্দ গ্রামে তাদের বাড়িটি ছিল বিশাল। 3.5 বিঘা জমির মাঝখানে ছিল তাদের বাড়িটি। রোকেয়া যে সময়ে জন্মগ্রহণ করেছিলেন সেই সময়ে বাঙালি মুসলমান সমাজে শিক্ষার প্রচলন ছিল না। শুধু যে নারীদের ছিল না তা না, পুরুষদেরও ছিল না। ফলে মুসলমানরা শিক্ষা দীক্ষা, চাকরি, সামাজিক প্রতিষ্ঠার দিক থেকে পিছিয়ে ছিল। শিক্ষা দীক্ষা, চাকরি এগুলো তো পিছিয়ে ছিল, সামাজিক প্রতিষ্ঠার দিক থেকেও পিছিয়ে ছিল। সামাজিক প্রতিষ্ঠা বলতে কি বোঝাতে চেয়েছে? সমাজের গৌরবময় অবস্থান, সমাজের গণ্যমান্য হওয়া থেকেও পিছিয়ে ছিল। মেয়েদের অবস্থা ছিল খুবই শোচনীয়। বুঝতেই পারছো, শোচনীয় মানে খুবই দুঃখজনক অবস্থা ছিল মেয়েদের। পর্দা প্রথা কঠোরভাবে মানা হতো বলে মেয়েদের শিক্ষা লাভের কোনো সুযোগ ছিল না। কিন্তু মেধাবী রোকেয়ার প্রবল আগ্রহ ছিল লেখাপড়ার প্রতি।
রোকেয়ার বড় দুই ভাই কলকাতা সেন্ট জেভিয়ার্স কলেজে উচ্চশিক্ষা লাভ করেন। বোনদের আগ্রহ দেখে বড় ভাই ইব্রাহিম সাবের বোন করিমুন্নেসা ও রোকেয়াকে ইংরেজি শিক্ষায় শিক্ষিত করেন। করিমুন্নেসার অনুপ্রেরণায় রোকেয়া বাংলা সাহিত্য রচনা ও চর্চায় আগ্রহী হয়ে ওঠেন। রোকেয়া তার রচিত মতিচুর দ্বিতীয় খণ্ড করিমুন্নেসাকে উৎসর্গ করেছিলেন। উৎসর্গ পত্রে তিনি লিখেছিলেন, আপাজান, আমি শৈশবে তোমারই স্নেহের প্রসাদে বর্ণপরিচয় পড়িতে শিখি। অপর আত্মীয়গণ আমার উর্দু ও ফার্সি পড়ায় তত আপত্তি না করিলেও বাঙ্গালা পড়ার ঘোর বিরোধী ছিলেন। একমাত্র তুমিই আমার বাঙ্গালা পড়ার অনুকূলে ছিল। আচ্ছা, শৈশবে তোমারই স্নেহের প্রসাদে বর্ণপরিচয় পড়িতে শিখি। বর্ণপরিচয় তো বুঝতে পারছ, বাংলা ভাষা শেখা শুরু করার জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা একটি বই। বাঙ্গালা, বাংলাকে আগে বাঙ্গালা বলতো, ইংলিশে এখনো বেঙ্গলি বলেন, বাঙ্গালা থেকে বেঙ্গলি হয়েছে। অপরাত্মীয়গণ আমার উর্দু ও ফার্সি ভাষা পড়ায় তত আপত্তি না করিলেও বাংলা পড়ার ঘোর বিরোধী ছিলেন। বাংলা পড়া তো ঘোর বিরোধী ছিলেন, এখানে অত আপত্তি না করিলে মানে তাও আপত্তি করতো, অর্থাৎ মেয়েদের পড়ালেখার একেবারেই পছন্দ করতো না। একটা জিনিস দেখো, বেগম রোকেয়ার পিতা কিন্তু বেশ ধনী ছিল, অর্থাৎ উনি বেশ ধনী পরিবারে জন্মগ্রহণ করেছেন এবং শিক্ষিত পরিবারে জন্মগ্রহণ করেছেন, তারপরে এই অবস্থা। আর অন্য নারীদের অবস্থা কি ছিল? নানা বাধা এড়িয়ে রোকেয়া আপন সাধনায় বাংলা ভাষায় সাহিত্য সৃষ্টি করেছেন। তাই রোকেয়া সাখাওয়াত হোসেন একজন অসাধারণ নারী। আচ্ছা, উনি কিন্তু কোনো স্কুলে যাননি, ঠিক আছে, এটা তো নিশ্চয়ই জানো। অথচ এখন দেখো স্কুল বন্ধ আছে, পরীক্ষা সেভাবে হচ্ছে না দেখে অনেকের পড়ালেখা মাথায় উঠেছে, পড়ালেখা অনেকে শিখাই তুলে রেখেছেন, বা করলেও পড়ালেখায় এত মন দিতে পারছে না। অথচ দেখো উনি তো স্কুলে পড়েন, তারপরে পড়ালেখার প্রতি কি আগ্রহ। 1898 সালে কিশোরী বয়সেই বিহারের ভাগলপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট সৈয়দ সাখাওয়াত হোসেনের সঙ্গে রোকেয়ার বিয়ে হয়। স্বামীর সহযোগিতায় তিনি পড়াশোনার চর্চা চালিয়ে যান। বাংলা, ইংরেজি ও উর্দু ভাষায় পারদর্শী হয়ে ওঠেন। সাহিত্যিক হিসেবে তার আত্মপ্রকাশ ঘটে 1902 সালে। কলকাতা থেকে প্রকাশিত নবপ্রভাব পত্রিকায় ছাপা হয় তার প্রথম রচনা পিপাসা। বিভিন্ন সময় তার রচনা নানা পত্রিকায় ছাপা হতে থাকে। 1905 সালে প্রথম ইংরেজি রচনা সুলতানাস ড্রিম মাদ্রাজ থেকে প্রকাশিত একটি পত্রিকায় ছাপা হয়। যদিও এটি বই আকারে ছাপা হয় 1908 সালে। সুলতানাস ড্রিম এটা ইংরেজি ভাষায় লেখেন। এখন ওরা স্কুলে না গেলেও, স্কুল কলেজে না গেলেও ইংলিশে কতখানি পারদর্শী ছিলেন যে উপন্যাস লিখতে পারেন। অথচ এখন পড়ালেখা করেও কিন্তু অনেকের সেই যোগ্যতাটা হয়ে ওঠে না, তাই না? আচ্ছা, সুলতানাস ড্রিম নিয়ে একটু বলি, কাহিনীটা বলি, তোমরা একটু মজা পাবে। সুলতানা একটা মেয়ে, তার স্বপ্ন নিয়ে এই উপন্যাসটা। সে যে স্বপ্ন দেখা, আসলে এটা সুলতানা স্বপ্ন, আসলে বেগম রোকেয়ারই স্বপ্ন বলা যায়। আচ্ছা, সে একদিন স্বপ্ন দেখে, তখন তো বুঝতে পারছে না, তখন মনে করছে এটা সত্যি। সে একটা জায়গায় চলে গেছে, ঠিক আছে, জায়গাটা অনেক সুন্দর, কিন্তু ওখানে কোনো পুরুষকে দেখছে না, সব নারী। তো ওখানে একজন নারীর সাথেও তার দেখা হয়েছে, তার সাথে গল্প করছে। হ্যাঁ, তো গল্প করতে করতে জানতে পারলো যে সেই দেশের শাসক একজন নারী। সেখানে নারীরা প্লেন চালাচ্ছে। প্লেন তো আসলে তখন তো বিমান, উনি যখন লিখেছে তখন কিন্তু বিমান আবিষ্কারও হয়নি, ঠিক আছে। উনি এটা কল্পনার একটা বিমানের চিত্র করেছেন আর কি, আকাশযান।
গাড়ি চালাচ্ছে, বিমান চালাচ্ছে, বিভিন্ন চাকরি করছে, ব্যবসা করছে স্বাধীনভাবে, ঠিক আছে। কিন্তু উনি ওখানে কোনো পুরুষ দেখতে পাচ্ছেন না, এবং ওই জায়গাটার নাম হচ্ছে নারী স্থান। তো উনি আরেকটা মহিলা যার সাথে গল্প করছিল তাকে জিজ্ঞেস করলো, আচ্ছা আপনাদের দেশে কোনো পুরুষ নেই? কেন থাকবে না, পুরুষ আছে তো, কোনো পুরুষকে তো দেখছি না। বলছে পুরুষরা ঘরের মধ্যে থাকে, ঘরের কাজকর্ম করেন, বাচ্চা কাচ্চা দেখাশোনা করেন। অর্থাৎ তখন সমাজ যেমন ছিল তার উল্টোটা দেখিয়েছেন আর কি। তখন নারীদের অবস্থান যেটা ছিল সেটাকে পুরুষের জায়গায় দেখিয়েছেন। তো ওখানে পুরুষদের অবস্থা দেখলে হাসি আসবে তোমাদের পড়লে। দেখা যেত যে ঘরে যদি কোনো মহিলা আসে, পুরুষরা তাড়াতাড়ি ঘুমটা দিয়ে তাড়াতাড়ি ভিতরে ঢুকে যাচ্ছে, ঠিক আছে। তো এটা এতটুকু শুনে তোমাদের মনে হতে পারে যে বেগম রোকেয়া চেয়েছেন যে পুরুষরা ঘরের মধ্যে থাকবে আর নারীরা বাইরে কাজ করবে। না, আসলে সেটা না। উনি সেটা বলেছেন এখানে উপন্যাসে, উনি সেটা চান, ঠিক আছে। উনি যেটা চেয়েছেন সেটা হচ্ছে উনি সব পুরুষ এবং নারী দুজন পাশাপাশি কাজ করবে, ঠিক আছে। উনি আরেকটা রচনায় বলেছেন, একটা গাড়ির চাকা যদি বড় হয়, একটা গাড়ির চাকা যদি ছোট হয়, তাহলে গাড়িটা কি চলতে পারবে? চলতে পারবে না। তাহলে উনি এই উপন্যাসে কেন দেখিয়েছেন যে পুরুষরা ঘরের মধ্যে বন্দী? কারণ এখানে উনি যুক্তি দেখিয়েছেন, উনি তো যুক্তি না, ওখানে তার একটা চরিত্রে সুলতানার সাথে যে কথা বলছে সেই যুক্তি দেখিয়েছে আর কি। সে বলছিল যে পুরুষরা যদি এখন বাইরে থাকে তাহলে তো পুরুষরা নারীদেরকে বাধা দিবে, নারীদের এগিয়ে যেতে দিবে না, সেই জন্য আপাতত পুরুষদের ঘরের মধ্যে বন্দী করে রেখেছে। যখন তাদের সেই মানসিকতার পরিবর্তন হবে তখন একসাথে কাজ করবে। আচ্ছা, এই যে তার রচনা পিপাসা প্রকাশ হলো, তারপর এখানে সুলতানাজ ড্রিম প্রকাশ হলো, তো তার রচনাগুলো সুধী মহলের দৃষ্টি আকর্ষণ করে। শুধু উনি যে নারীদের কথা বলেছেন তা না, অনেক সুন্দর করে উপন্যাস লিখেছে, সেজন্য উনি সুধী মহলের দৃষ্টি আকর্ষণ করে, তিনি সাহিত্যিক হিসেবে পরিচিত হয়ে ওঠেন। 1909 সালে সৈয়দ সাখাওয়াত হোসেন মারা যান। সৈয়দ সাখাওয়াত হোসেনকে ওনার স্বামী, তাই না? এই যে আমাদের আজকে প্রবন্ধের নাম রোকেয়া সাখাওয়াত হোসেন, এটা এই সাখাওয়াত হোসেন নামের সাথে সাখাওয়াত হোসেন লাগিয়েছেন, তাই না? আচ্ছা, রোকেয়া ভাগলপুরে তার নামে সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল প্রতিষ্ঠা করেন। তখন স্কুলের ছাত্রী ছিল 5 জন। 1911 সালে এই স্কুলটি তিনি কলকাতায় স্থানান্তর করেন। শুরুতে ছাত্রীর সংখ্যা ছিল 8। আস্তে আস্তে স্কুলের ছাত্রীর সংখ্যা বাড়তে থাকে। বর্তমানে তো এটা বেশ বড় স্কুল, এটা সরকারি স্কুল। রোকেয়া বাঙালি মুসলমান নারীদের শিক্ষিত করার জন্য শুধু স্কুলে প্রতিষ্ঠা করেননি, ঘরে ঘরে গিয়ে মেয়েদের স্কুলে পাঠানোর জন্য বাবা মায়ের কাছে আবেদন নিবেদন করেছেন। এই কাজে তিনি ছিলেন একজন নিরলস পরিশ্রমী কর্মী। আচ্ছা, উনি শুধু স্কুল প্রতিষ্ঠা করে বসে থাকেননি, উনি ঘরে ঘরে গিয়ে ছাত্রী সংগ্রহ করেছেন, বাবা মার কাছে আবেদন নিবেদন করেছেন। আবেদন নিবেদন করলে কি শুনেছে বলে তোমার মনে হয়? বেশিরভাগই হয়তো শোনে নাই। উনি 100 জনের কাছে আবেদন নিবেদন করলে হয়তো একজন শুনেছে, অনেক করে বুঝিয়েছে আপনার মেয়েকে পড়ালেখা করান, অনেক ভালো হবে, পড়ালেখা না করলে কি ক্ষতি হবে, সব অনেক বোঝানোর পরে হয়তো 100 জনকে বলে একজন বুঝেছে। তার অক্লান্ত প্রচেষ্টার ফলে নারী শিক্ষার অগ্রগতি সূচিত হয়, মেয়েরা ধীরে ধীরে শিক্ষার আলোর দিকে এগুতে থাকে। 1915 সালে তিনি আঞ্জুমানে খাওয়াতিনে ইসলাম নামে একটি মহিলা সংগঠন প্রতিষ্ঠা করেন। এই প্রতিষ্ঠান থেকে দুস্থ নারীদের বিভিন্নভাবে সাহায্য করা হতো, তাদের হাতের কাজ শেখানো হতো, সামান্য লেখাপড়া শেখানোর ব্যবস্থা হচ্ছিল। এক কথায় এই সংগঠনটির লক্ষ্য ছিল সমাজের দুস্থ নারীদের স্বাবলম্বী করে তোলা। অর্থাৎ শুধু নারীদের শিক্ষিত করেছেন তা না, উনি কিন্তু সমাজের যে অসহায় নারী আছে, যাদের আসলে কোনো কিছু করার নাই, যাদের আসলে হয়তো বা কোনো কেউ দেখার নাই, তাদেরকে বিভিন্ন হাতের কাজ শিখিয়ে স্বাবলম্বী করার চেষ্টা করেছেন। রোকেয়া প্রকাশিত বইয়ের সংখ্যা 5টি, খুব বেশি বই না ওনার।
মতিচুর প্রথম খণ্ড 1904 সালে প্রকাশিত হয়। আমি হ্যাঁ লিখি নাই সালটা, আমাদের বইতে আছে। সুলতানাস ডিন 1908 সালে প্রকাশিত হয়। মতিচুর দ্বিতীয় খণ্ড হচ্ছে 1922 সালে প্রকাশিত হয়। এটার কথা আগে বলেছিলাম, ওনার বড় বোনকে উৎসর্গ করেছিলেন। পদ্মরাগ প্রকাশিত হয় 1924 সালে, আর অবরোধ বাসিনী প্রকাশিত হয় 1931 সালে। ওনার রচনাগুলোর মধ্যে উনি নারীদের মুক্তির পথ দেখিয়েছেন, নারীদের কি করতে হবে না করতে হবে এগুলো পথ দেখিয়েছেন। এছাড়া সমাজে যে নারীদের যে অবস্থান সেটা যে খারাপ, কেন খারাপ, এগুলো উনি যুক্তির মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করেছেন। যেমন অবরোধ বাসিনী, এখানে একটা দুটা কাহিনী বলি। অবরোধ বাসিনীতে দেখিয়েছেন যে নারীদের পর্দা প্রথার ফলে কি ক্ষতি হচ্ছে। পর্দা মানে অতিরিক্ত বাড়াবাড়ি রকমের পর্দা, ঘরের মধ্যে মোটা মোটা সব পর্দা দিয়ে রাখতো, তাতে নারীরা আলো বাতাস পেত না, শারীরিক ও মানসিক ভাবে অসুস্থ হয়ে যেত। অসুস্থ হলে তাদের চিকিৎসা করানো হতো না, কারণ ডাক্তাররা তো সব, তখন তো মহিলা ডাক্তার ছিল না, ডাক্তাররা তো সব পুরুষ, তাতে বেপরদা হবে। পালকি থেকে একটা জায়গা থেকে একটা জায়গায় কি হয়ে যেত, এটা বেশ হাস্যকর। কখনো কখনো তো যাওয়া লাগতো একটা জায়গা থেকে আরেকটা জায়গায়, গেলে কোথেকে পালকে প্রথমে একটা পাতলা কাপড় দিয়ে জড়াতো, তারপর আরেকটা মোটা কাপড় দিয়ে জড়াতো, তারপর আরো মোটা কাপড় দিয়ে জড়ায় পেঁচায় সেলাই করে দিত। তো ওই পালকি করে একটা জায়গা থেকে যখন আরেকটা জায়গায় যেত, তখন গরমে ঘেমে ভালোভাবে নিঃশ্বাস নিতে না পেরে অজ্ঞানী হয়ে যেত, এবং রাতে সুস্থ করতে কয়েক ঘন্টা লাগতো। রোকেয়া এই উপমহাদেশের একজন দূরদৃষ্টি সম্পন্ন মানুষ। দূরদৃষ্টি সম্পন্ন মানে কি, দূরকে অনেক দূরকে দেখতে পারে। অনেক দূর দেখা মানে কি, অনেক দূর দেখা মানে হচ্ছে ভবিষ্যৎ দেখতে পারেন। ঠিক আছে, ভবিষ্যৎ দেখতে পারেন না মানে ভবিষ্যৎ বুঝতে পারেন। ঠিক আছে, যেমন উনি যেভাবে ওনার রচনা, সুলতানাস ডিনের কথাই বলি, যেভাবে নারীদের অবস্থার কথা চিন্তা করেছেন, যে নারীরা চাকরি করছে, ব্যবসা করছে, রাজনীতি করছে, সেগুলো কিন্তু তখন কিন্তু অনেক মানুষ বুঝতেই পারেনি। তখন বলছে মেয়েরা পড়ালেখা করে কি করবে, মেয়েরা আবার চাকরি করবে নাকি, মেয়েরা আবার ব্যবসা করবে নাকি, এগুলো মাথায় ঢুকতো না। কিন্তু উনি ভবিষ্যৎটাকে বুঝতে পেরেছেন। নারী শিক্ষার অগ্রদূত হিসেবে সমগ্র বাঙালি সমাজে তিনি শ্রদ্ধেয়। বিংশ শতাব্দীর সূচনায় তিনি দুইভাবে নারীদের মুক্তির পথ দেখিয়েছেন। দুইভাবে নারীদের মুক্তির পথ দেখিয়েছেন। তার আগে একটু বুঝে নিই বিংশ শতাব্দী কি। ঠিক আছে, আচ্ছা, এটা বলছি কারণ আছে, এটা একটু ভুল করে। বিংশ শতাব্দী হচ্ছে 1901 থেকে 2000 সাল, এটাকে বলে বিংশ শতাব্দী। তাহলে এখন বলতো 1952 সাল, এটা কত শতাব্দী? এখন কেউ কেউ বলে ফেলতে পারে এটা 19 শতাব্দী বা 19 শতাব্দী। 1952, যেহেতু 19 শতাব্দী বলে ফেলতে পারে, এটা 19 শতাব্দী না, এটা 20 শতাব্দী, বিংশ শতাব্দী। সেরকম 2001 থেকে 2100 সাল পর্যন্ত হচ্ছে একবিংশ শতাব্দী বা 21 শতাব্দী। ঠিক আছে, যেমন এখন আমরা একবিংশ শতাব্দীতে আছি, 21 শতাব্দীতে আছি। তাহলে বিংশ শতাব্দীর সূচনায় তিনি দুইভাবে নারীর মুক্তির পথ দেখিয়েছেন। দুইভাবে কি কি? একটা হচ্ছে নারীদের জন্য স্কুল প্রতিষ্ঠা করেন, এটা তো বলেছি, স্কুল শুধু প্রতিষ্ঠা করেন না, ঘরে ঘরে গিয়ে গিয়ে ছাত্রী সংগ্রহ করেছেন মানুষ, তাই না? অনেক কষ্ট করেছেন মেয়েরা যাতে কি হয়, শিক্ষিত হয়, পড়ালেখা করে। আর দুই হচ্ছে নিজের রচনায় নারী মুক্তির দিক নির্দেশনা দিয়ে, নিজের যেসব বইগুলো লিখেছেন নিজের লেখার মধ্যে, ঠিক আছে, নারী মুক্তির দিক নির্দেশনা দিয়েছে। ঠিক আছে, সমাজে যে নারীর অবস্থান সেটা যে খারাপ, সেটা যে নারীদের ধ্বংস করছে, এভাবে যে চলবে না, ঠিক আছে, সেটা দেখিয়েছেন। এবং কি করতে হবে নারীদের, কিভাবে নারীরা চলবে, কিভাবে নিজেদের শিক্ষিত করবে, এসব ব্যাপারেও দিক নির্দেশনা দিয়েছেন। তিনি 1932 সালে 9 ডিসেম্বর কলকাতায় মৃত্যুবরণ করেন। আগেই বলেছেন 9 ডিসেম্বর তিনি জন্মগ্রহণ করেছেন। ওনার যে বাড়িটা ছিল, ওনার পৈতৃক বাড়িটা ছিল রংপুর জেলার পায়রাবন্ধ গ্রামে। সেই বাড়িটা বর্তমানে বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্র। এটি প্রতিষ্ঠা করেছেন আমাদের বর্তমানের
প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার একটা ছোট্ট বাড়ির কাজ, খুব সহজ একটা বাড়ির কাজ। এখন কেউ কেউ বলতে পারো বাড়ির কাজ করে কি করবো, কখন দেখাবো আপনাকে, কখন আমাকে দেখাবে আমি নিজে জানি না, তবে বাড়ির কাজটা করবে, করা প্রয়োজন। ঠিক আছে, পড়ালেখা শুধু কি শুধু পরীক্ষার জন্য না। তাহলে বেগম রোকেয়া উনি পড়ালেখা করেছেন কেন? উনি কোন পরীক্ষা দিয়েছেন? উনি কখনো পরীক্ষা দিয়েছেন? আচ্ছা, তাহলে কি বাড়ির কাজ? এই প্রবন্ধটা সংক্ষেপে লিখবে, এটা এমনিতেই সংক্ষেপে আছে, আর সংক্ষেপে কি লিখবে? সংক্ষেপে ওনার জন্ম মৃত্যু সালটা লিখবে, ওনার বইয়ের নাম লিখবে, বইয়ের নাম, বই তো মাত্র 5টা, বইয়ের নাম, বইগুলো কখন প্রকাশিত হয় এটা লিখবে। ঠিক আছে, বইয়ের নামের সাথে প্রকাশ কালটা লিখবে। এরপরে উনি কখন স্কুল প্রতিষ্ঠা করেন, কখন আঞ্জুমানে খাওয়াতিন ইসলাম প্রতিষ্ঠা করেন এটা লিখবে। ওনার ভাইয়ের নাম, বড় ভাই যার নামটা আছে আর কি, 2 ভাইয়ের মধ্যে এক ভাইয়ের নাম দিয়েছে ইব্রাহিম সাহেব, বড় ভাইয়ের নাম, বড় বোনের নাম, ওনার স্বামীর নাম, এই তো, আর তো বিশেষ কিছু নাই এখানে। ঠিক আছে, তো আজ এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।